ॐ अग्निमीळे पुरोहितं यज्ञस्य देवं ऋत्विजं होतारं रत्नधातमम्। আচ্ছা, ঋণ শব্দটা শুনলে আমাদের মাথায় ঠিক কি আসে বলুন তো? সাধারণত তো ওই টাকা পয়সার ব্যাপারটাই আসে, লোন, ধার দেনা। ঠিক, মানে ইএমআই, ক্রেডিট কার্ডের বিল, এই সব, তাই না? একদম। কিন্তু যদি বলি হাজার হাজার বছর পুরনো কিছু পুঁথি বলছে যে আমরা প্রত্যেকেই জন্মাই তিনটে বিশাল ঋণ মাথায় নিয়ে, হুম। আর সেই ঋণ যদি শোধ না করা যায় তাহলে জীবনটাই নাকি অসম্পূর্ণ থেকে যায়। ঠিক। আজকের আলোচনাটা ঠিক এই নিয়ে। ভারতীয় দর্শনের ঋণ বা ঋণা এর যে ধারণা, এটা কিন্তু কোনো আর্থিক বোঝা নয়, বরং মানুষের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা একটা গভীর নৈতিক দায়বদ্ধতার দর্শন। একদম। আমরা মূলত মনুস্মৃতি, শতপথ, ব্রাহ্মণ আর বিভিন্ন উপনিষদ বা গৃহসূত্রের মতো উৎসগুলো ঘেঁটে বোঝার চেষ্টা করব যে এই জন্মগত ঋণগুলো ঠিক কী, কেন এগুলোকে এত গুরুত্ব দেওয়া হয়েছে, আর আজকের দিনের কোনো প্রাসঙ্গিকতা আছে কিনা। এটাই সবচেয়ে জরুরি প্রশ্ন। হ্যাঁ, আমাদের আজকের আলোচনার লক্ষ্য এটাই দেখা যে এই প্রাচীন দর্শন আজকের দিনে দাঁড়িয়ে কোনো নতুন দিশা দেখাতে পারে কিনা। তাহলে শুরুতেই মূল প্রশ্নে আসি। ভারতীয় দর্শনে ঋণ বলতে ঠিক কী বোঝানো হচ্ছে? এটা কি কোনো পাপ বা ভুলের ফল যার জন্য আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে? চমৎকার একটা প্রশ্ন, কারণ ঋণ শব্দটার মধ্যেই একটা নেতিবাচক একটা অনুষঙ্গ আছে। হ্যাঁ, একটা বোঝা মনে হয়। কিন্তু এখানে বিষয়টা ঠিক উল্টো। বৈদিক দর্শনের ঋণ কোনো ভুল বা পাপের ফল নয়, বরং এটা আমাদের অস্তিত্বের একটা স্বাভাবিক এবং অবশ্যম্ভাবী অংশ। স্বাভাবিক অংশ কিভাবে? এর পেছনের মূল ভাবনাটা হলো, কোনো মানুষই তো শূন্য থেকে জন্মায় না। আমরা একটা বিরাট ইকোসিস্টেমের মধ্যে জন্মাই। এই যে আমাদের শরীর, নিঃশ্বাস নেওয়ার জন্য বাতাস, বেঁচে থাকার জন্য জ্ঞান, আমাদের পরিবার, একদম। এই সব কিছুই আমরা উত্তরাধিকার সূত্রে পাই। মানে আমরা একা নই, আমরা আন্তঃসম্পর্কিত। ইন্টারকানেক্টেড। প্রিসাইজলি। এই ইন্টারকানেক্টেডনেসের স্বীকৃতি থেকেই কিন্তু ঋণের ধারণার জন্ম। এটা বোঝা নয়, বরং এক ধরনের গভীর কৃতজ্ঞতাবোধ, যা আমাদের দায়িত্বশীল হতে শেখায়। বাহ, এই আন্তঃসম্পর্কের ধারণাটা তো খুব আকর্ষণীয়। তাহলে চলুন বিষয়টাকে একটু ভেঙে দেখা যাক। হ্যাঁ। এই যে তিনটি ঋণের কথা বলা হচ্ছে, এর প্রথমটি হল দেবঋণ, মানে প্রকৃতির কাছে বা দেবতাদের কাছে আমাদের ঋণ। এটা তো বেশ কাব্যিক শোনাচ্ছে। এর ভেতরের দর্শনটা কি? কাব্যিক তো বটেই, তবে এর ভিত্তিটা কিন্তু খুব বাস্তব আর বৈজ্ঞানিকও বলা চলে। আচ্ছা। প্রাচীন ঋষিরা প্রকৃতির শক্তিগুলোকে, যেমন ধরুন সূর্য, বায়ু, জল, অগ্নি, এগুলোকে দেবতা হিসেবে দেখতেন। হ্যাঁ, সেটা আমরা জানি। এর কারণটা শুধু ভক্তি নয়, বরং এটা ছিল প্রকৃতির প্রতি এক গভীর সম্মানবোধ। তারা বুঝতে পেরেছিলেন যে মানুষের বেঁচে থাকাটা সম্পূর্ণভাবেই এই প্রাকৃতিক শক্তিগুলোর ওপর নির্ভরশীল। ঠিক। আমরা যে শ্বাস নিচ্ছি সেই বাতাস, যে জল পান করছি, যে সূর্যালোকে আমাদের ফসল ফলছে, এগুলো কোনোটাই তো আমাদের সৃষ্টি নয়। আমরা এগুলোকে ফর গ্রান্টেড ধরে নিই। একদমই তাই। দেবঋণের ধারণাটা আমাদের এটাই মনে করিয়ে দেয় যে আমরা প্রকৃতির কাছ থেকে কেবল নিচ্ছি, বিনিময় কিছুই দিচ্ছি না। তাই প্রকৃতির প্রতি আমাদের একটা ঋণ তৈরি হচ্ছে। তার মানে এটা শুধু মাদার নেচারের মতো কোনো বিমূর্ত ধারণা নয়, বরং এটা একটা কার্যকারী বিশ্ববিখ্যা, একটা ফাংশনাল ওয়ার্ল্ড ভিউ। ঠিক তাই, ফাংশনিং ওয়ার্ল্ড ভিউ। আজকের দিনের ডিপ ইকোলজি বা গায়া হাইপোথিসিসের মতো একদম কাছাকাছি ধারণা। হাজার হাজার বছর আগেই এই দর্শন পৃথিবীকে একটা জীবন্ত সত্তা হিসেবে দেখেছে, যার কাছে আমরা ঋণী। ইন্টারেস্টিং। পৃথিবীকে তারা সম্পদ আহরণের জায়গা হিসেবে দেখেনি, দেখেছে এক জীবন্ত ব্যবস্থা হিসেবে, যার আমরা একটা অংশ মাত্র। তাহলে এই ঋণ শোধ করার উপায় কি? উপায় হিসেবে বলা হয়েছে দেবযজ্ঞের কথা। যজ্ঞ মানে কিন্তু শুধু আগুনে ঘি ঢালা নয়। এর প্রতি কি অর্থ আছে? হ্যাঁ, এর মানে হল প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানানো, প্রকৃতির ভারসাম্য রক্ষা করা এবং প্রকৃতির সম্পদ দায়িত্বের সঙ্গে ব্যবহার করা। মানে আজকের ভাষায় যাকে আমরা বলি সাস্টেইনেবল লিভিং বা পরিবেশ নৈতিকতা, এনভায়রনমেন্টাল এথিক্স। একদম। এই দৃষ্টিকোণের পরিবর্তনটাই হলো মূল ব্যাপার। আমরা প্রকৃতির মালিক নই, আমরা অংশীদার এবং ঋণী। প্রকৃতির প্রতি এই দায়িত্ববোধের ধারণাটা তো বুঝলাম, এটা তো আমাদের টিকে থাকার জন্যই জরুরি। কিন্তু এরপরে আসছে ঋষি ঋণ,
মানে ঋষিদের কাছে ঋণ। হ্যাঁ, জ্ঞান বা সংস্কৃতির মতো একটা বিমূর্ত জিনিসের কাছে আমরা ঋণী, এই ধারণাটা হজম করা একটু কঠিন। এটা ঠিক কিভাবে কাজ করে? এটা সত্যি একটা গভীর ধারণা। একবার ভেবে দেখুন, আমরা যে ভাষায় কথা বলছি, যে জ্ঞান বিজ্ঞান নিয়ে আলোচনা করছি, এই যে দর্শন বা সাহিত্য পড়ছি, এগুলো কি আমরা নিজেরা তৈরি করেছি? না, অবশ্যই না। এগুলো হাজার হাজার বছর ধরে অসংখ্য ঋষি, চিন্তাবিদ, বিজ্ঞানী, শিল্পী, শিক্ষকদের সম্মিলিত সাধনার ফল। একদম, তারা তাদের জীবন দিয়ে জ্ঞানের এই ধারাটিকে বয়ে নিয়ে এসেছেন। বেদ, উপনিষদ থেকে শুরু করে আজকের দিনের জেনেটিক্স বা কোয়ান্টাম ফিজিক্স, এই পুরো জ্ঞান ভাণ্ডারটাই হলো আমাদের উত্তরাধিকার। আচ্ছা। ঋষি ঋণের ধারণা বলছে আমরা এই জ্ঞানের নিছক ভোক্তা বা কনজিউমার নই, আমরা এর ধারক ও বাহক। তাই এই জ্ঞানের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধে হবে। অবশ্যই। ধরুন, আজ থেকে প্রায় ২৫০০ বছর আগে পাণিনি অষ্টাধ্যায়ী নামে একটি বই লিখেছিলেন। হ্যাঁ, সংস্কৃত ব্যাকরণের ভিত্তি। ঠিক, সেই ব্যাকরণের কাঠামো এতটাই নিখুঁত ছিল যে আধুনিক কম্পিউটার বিজ্ঞানীরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে সিনট্যাক্স ডিজাইন করছিলেন, তখন তারা পাণিনির থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন। ভাবা যায়, কোথায় পানিনি আর কোথায় আজকের সিলিকন ভ্যালি। এটাই জ্ঞানের এই যে অদৃশ্য শৃঙ্খল, আমরা সবাই এর একটা অংশ। ঋষিঋণ আমাদের শেখায় যে এই শৃঙ্খলকে বাঁচিয়ে রাখা আমাদের কর্তব্য। তাহলে এই ঋণ শোধ করার উপায় কি? শুধু বই পড়লেই কি হবে? না, এর দুটো দিক আছে। প্রথমটি হল স্বাধ্যায়, মানে নিজে সেই জ্ঞান নিষ্ঠার সঙ্গে অধ্যয়ন করা, বোঝা এবং আত্মস্থ করা। আর দ্বিতীয়টা? দ্বিতীয় এবং আরও গুরুত্বপূর্ণ দিকটি হল প্রবচন, মানে সেই জ্ঞানকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া বা পাঠদান করা। ও আচ্ছা। উদ্দেশ্য হল জ্ঞানের প্রদীপটাকে জ্বালিয়ে রাখা, শুধু তার ছাইকে পূজা করা নয়। জ্ঞানকে নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাকে ছড়িয়ে দেওয়াটাই হল আসল ঋষিঋণ শোধের উপায়। বেশ, তাহলে আমরা প্রকৃতি আর জ্ঞানের কাছে আমাদের ঋণের কথা জানলাম। এবার তৃতীয় ঋণটির কথায় আসি, পিতৃঋণ, পিতৃঋণা। এটা হয়তো অনেকের কাছেই তুলনামূলকভাবে পরিচিত। হ্যাঁ, কিছুটা। পূর্বপুরুষদের কাছে আমাদের ঋণ। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। বলুন। আজকের দিনে যেখানে ব্যক্তি স্বাধীনতাকে এত বড় করে দেখা হয়, সেখানে বংশ বা পরিবারের প্রতি এই দায়বদ্ধতার ধারণাটা কি একটু সেকেলে বা প্রগতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না? এটা একটা অত্যন্ত জরুরি এবং জটিল প্রশ্ন। আর এখানেই এই দর্শনকে আজকের পরিপ্রেক্ষিতে বিচার করতে হবে। পিতৃঋণের মূল ভিত্তিটা হল আমাদের শারীরিক অস্তিত্বের জন্য আমরা আমাদের পিতামাতা এবং পূর্বপুরুষদের কাছে ঋণী। আমাদের জিন, আমাদের বংশপরিচয়, আমাদের বেড়ে ওঠার সংস্কার বা মূল্যবোধ, এগুলো আমরা উত্তরাধিকার সূত্রে পাই। ঠিক। এই ঋণ আমাদের শেখায় কৃতজ্ঞ হতে, নিজের শিকড়কে সম্মান করতে, জীবিত পিতামাতার সেবা করা এবং প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করার মাধ্যমে এই ঋণ শোধ করার কথা বলা হয়েছে। কিন্তু ওই যে বললাম, ব্যক্তি স্বাধীনতার সঙ্গে এর সংঘাতের বিষয়টা, যদি পরিবারের ঐতিহ্য বা প্রত্যাশা কোনো ব্যক্তির ব্যক্তিগত বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়? এখানেই ব্যাখ্যাটা গুরুত্বপূর্ণ। পিতৃঋণের ধারণাটা কিন্তু অন্ধ আনুগত্য বা ঐতিহ্যের দাসত্ব শেখায় না। তাহলে কি শেখায়? এর গভীর অর্থ হল বংশপরম্পরা বা লিনিয়েজকে ইতিবাচকভাবে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ পূর্বপুরুষদের থেকে যা ভালো তা গ্রহণ করা এবং নিজের জ্ঞান ও কর্মের মাধ্যমে সেই বংশের গৌরব বৃদ্ধি করা। এটা স্থবিরতার কথা বলে না, বলে ধারাবাহিকতার কথা, কন্টিনিউটির কথা। হ্যাঁ, একজন ব্যক্তি তার নিজের উন্নতি ও সাফল্যের মাধ্যমেও কিন্তু পিতৃঋণ শোধ করতে পারে, কারণ তার সাফল্য তার বংশের নাম উজ্জ্বল করে। তার মানে এটা ব্যক্তিকে শিকড়ের সঙ্গে যুক্ত রেখেও ডালপালা মেলার স্বাধীনতা দেয়। একদম। আজকের পৃথিবীতে যেখানে অনেকেই এক ধরনের পরিচয় সংকট বা রুটলেসনেসে ভোগেন, সেখানে এই ধারণাটা একটা মানসিক আশ্রয় বা অ্যাঙ্কার হিসেবে কাজ করতে পারে। তার মানে এটা ঐতিহ্য দিয়ে ব্যক্তিকে বেঁধে ফেলার দর্শন নয়, বরং একটা ভিত্তি দেওয়ার দর্শন, যার ওপর দাঁড়িয়ে সে আরও বড় হতে পারে। ঠিক ধরেছেন, এই ব্যাখ্যাটাই আসল। বেশ, তাহলে আমরা এই তিনটি বিশাল, প্রায় মহাজাগতিক ঋণের কথা জানলাম। এখন প্রশ্ন হল, সাধারণ মানুষ তার দৈনন্দিন জীবনে কিভাবে এই ঋণগুলো শোধ করবে? এর কি কোনো নির্দিষ্ট কাঠামো আছে? হ্যাঁ, অবশ্যই আছে। আর এখানেই পঞ্চমহাযজ্ঞের ধারণাটি চলে আসে। পঞ্চমহাযজ্ঞ? হ্যাঁ,
এই দার্শনিক ঋণগুলোকে দৈনন্দিন জীবনে পালনযোগ্য 5টি ছোট ছোট কর্তব্যে পরিণত করার জন্যই পঞ্চমহাযজ্ঞের কাঠামো তৈরি করা হয়েছে। যজ্ঞ বলতে এখানে আক্ষরিক অর্থে বিশাল আগুনের কুণ্ড নয়, বরং ত্যাগ বা নিবেদনের মনোভাব নিয়ে করা কাজকে বোঝানো হয়েছে। আচ্ছা, সংযোগটা ঠিক কিরকম? সংযোগটা খুব স্পষ্ট। যেমন দেবঋণ শোধ করা হয় দেবযজ্ঞের মাধ্যমে। এটা হতে পারে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি ফুল নিবেদন করা বা নিছকই পরিবেশের যত্ন নেওয়া। ঠিক। ঋষি ঋণ শোধ করা হয় ব্রহ্মযজ্ঞ বা ঋষিযজ্ঞের মাধ্যমে। এর মানে হলো প্রতিদিন কিছুটা সময় শাস্ত্র বা কোনো ভালো বই পড়া, স্বাধ্যায় করা। আর পিতৃঋণ? আর পিতৃঋণ শোধ করা হয় পিতৃযজ্ঞের মাধ্যমে। প্রয়াত পূর্বপুরুষদের স্মরণ করা বা জীবিত পিতামাতার যত্ন নেওয়া এর অন্তর্ভুক্ত। কিন্তু যজ্ঞ তো 5টি, পঞ্চমহাযজ্ঞ। প্রথম 3টি তো 3টি ঋণের সঙ্গে সরাসরি যুক্ত। বাকি দুটো যজ্ঞ কিসের জন্য? ঠিক বাইরে নয়, বরং বলা যেতে পারে এই দায়িত্ববোধেরই একটা সুন্দর বিস্তৃতি। মানে? বাকি দুটি যজ্ঞ হল ভূতযজ্ঞ এবং অতিথিযজ্ঞ বা নৃযজ্ঞ। এখানে এই দর্শনটা সার্বজনীন হয়ে ওঠে। ভূতযজ্ঞ এটা কি? ভূতযজ্ঞ হল সমস্ত প্রাণী জগতের প্রতি আমাদের কর্তব্য। নিজের খাবারের একটা অংশ পশু, পাখি বা অন্য কোনো প্রাণীকে দেওয়া এর অন্তর্ভুক্ত। বাহ! ছোটবেলায় দেখতাম ঠাকুমা খাওয়ার আগে ভাতের একটা অংশ কাকের জন্য বা গরুর জন্য সরিয়ে রাখতেন। হ্যাঁ হ্যাঁ, তখন ভাবতাম এটা হয়তো নিছকই একটা সংস্কার। এখন আপনার কথা শুনে বুঝতে পারছি ওটাই ছিল ভূতযজ্ঞের একটা সহজ, ঘরোয়া রূপ। একদম। ওই ছোট কাজটার পেছনেই এই গভীর দর্শনটা কাজ করছে। আর অতিথিযজ্ঞ? সেটা হলো অতিথির সেবা করা, যাকে একসময় দেবতার সমান সম্মান দেওয়া হতো। এই শেষ দুটো যজ্ঞ তো আমাদের শেখায় যে আমাদের দায়িত্ববোধ শুধু অদৃশ্য দেবতা, প্রাচীন ঋষি বা নিজের পূর্বপুরুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। ঠিক তাই। আমাদের দায়িত্ব আমাদের চারপাশে থাকা সমস্ত জীব এবং মানুষের প্রতিও বিস্তৃত। এটা আমাদের সংকীর্ণ আমির গণ্ডি থেকে বের করে এক বৃহত্তর আমরার সঙ্গে যুক্ত করে। তাহলে এবার সবটা এক জায়গায় আনা যাক। এই ঋণ তত্ত্বটি বৃহত্তর প্রেক্ষাপটে আমাদের জীবন সম্পর্কে কি বলে? শুধু কিছু আচার অনুষ্ঠান পালনের বাইরে এর গভীর দার্শনিক তাৎপর্যটা কোথায়? এর দার্শনিক তাৎপর্য বিশাল। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এটা হাইপার ইন্ডিভিজুয়ালিজম বা চরম ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের বিকল্প একটা মডেল তুলে ধরে। কিভাবে? এটা বলে যে কোনো মানুষই একটা বিচ্ছিন্ন দ্বীপ নয়। আমাদের অস্তিত্ব, আমাদের সুখ, আমাদের সমৃদ্ধি সবকিছুই এই মহাজাগতিক জাল বা ওয়েব অফ লাইফের সঙ্গে জড়িত। এই বোধ আমাদের অহংকার কমায় এবং বিনয়ী হতে শেখায়। এটা একটা দিক। আর দ্বিতীয়ত, এটা নৈতিকতার একটা শক্তিশালী ভিত্তি তৈরি করে। যদি আমরা এটাকে একটা সূত্রের মতো করে দেখি, তাহলে দাঁড়ায় ঋণ থেকে জন্মায় দায়িত্ব, রেসপন্সিবিলিটি, দায়িত্ব থেকে জন্মায় কর্তব্য মানে ডিউটি, আর সেই কর্তব্যের সমষ্টি হল ধর্ম বা ধর্মা। ধর্ম মানে এখানে কোনো উপাসনা পদ্ধতি নয়। না না, ধর্ম এখানে জীবনে সঠিক পথে চলার নীতি, যা এই মহাজাগতিক ভারসাম্যকে বজায় রাখে। সুতরাং ঋণ শোধ করার এই ধারণাটি থেকেই একজন ব্যক্তির নৈতিক জীবনবোধ তৈরি হয়। তার মানে এই ধারণাটি একটি সুস্থ এবং স্থিতিশীল সমাজ গঠনের নীলনকশাও হতে পারে, কারণ প্রত্যেকে যদি নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন থাকে, তাহলে সামাজিক ভারসাম্য বজায় রাখা অনেক সহজ হয়ে যায়। একেবারেই ঠিক। ঋণ তত্ত্বটি পরিবারে, সমাজে, জ্ঞান চর্চার ক্ষেত্রে এবং প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্কে সব ক্ষেত্রেই মানুষের মধ্যে একটি দায়িত্ববোধ তৈরি করে। আর সেটাই তো সুশাসনের ভিত্তি। একেবারে। এটি সামাজিক সুশাসনের এক আধ্যাত্মিক ভিত্তি স্থাপন করে। আজকের আলোচনা থেকে একটা বিষয় খুব পরিষ্কার হল, ভারতীয় দর্শনে ঋণ মানে কোনো আর্থিক দেনা পাওনা নয়, বরং এক সার্বজনীন নৈতিক দায়িত্ব যা আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িয়ে আছে। ঠিক। এই দায়িত্ব মূলত 3টি প্রধান ভাগে বিভক্ত: দেব, ঋষি এবং পিতৃ, যা পঞ্চমহাযজ্ঞের মতো দৈনন্দিন কর্তব্যের মাধ্যমে পালন করা হয় এবং যা পরে সমস্ত জীব ও মানুষের প্রতি কর্তব্যে প্রসারিত হয়। হ্যাঁ, এই প্রাচীন ধারণার একটি শক্তিশালী আধুনিক প্রাসঙ্গিকতাও রয়েছে। আজকের বিশ্বে আমরা যে ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি, যেমন ধরুন জলবায়ু পরিবর্তন, সামাজিক বিচ্ছিন্নতা বা সাংস্কৃতিক পরিচয়ের সংকট, এই প্রেক্ষাপটে ঋণের ধারণাটি আমাদের নতুন করে ভাবতে শেখাতে পারে। এটা আমাদের শেখায় যে আমরা যা কিছু ভোগ করছি তা এমনি এমনি পাইনি।
এর জন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সেগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। এই দায়িত্ববোধ আর কৃতজ্ঞতার শিক্ষা, হ্যাঁ, এটাই হয়তো আজকের অনেক সমস্যার সমাধান হতে পারে। সত্যি তাই। আজকের এই আলোচনার পর আমরা আমাদের দৈনন্দিন জীবনে কৃতজ্ঞতা এবং দায়িত্ববোধকে কিভাবে নতুন করে দেখতে পারি, আমাদের নিজেদের অস্তিত্বের জন্য আমরা ঠিক কাদের বা কিসের কাছে ঋণী বলে মনে করি, আজকের মতো এই প্রশ্নটাই ভাবনার জন্য তোলা রইল। যদি আমরা সত্যি বিশ্বাস করতে শুরু করি যে আমরা এই পৃথিবীর কাছে, আমাদের সংস্কৃতির কাছে এবং আমাদের অতীতের কাছে ঋণী, তাহলে কাল সকালে ঘুম থেকে উঠে আমাদের দৈনন্দিন জীবনে আমরা কোন একটি জিনিস বদলে ফেলব। Thank you for watching this video. If you enjoyed it, please like, share, and subscribe. Your support encourages me to create more content. Thank you.